তুমি কি বাস্তব সমস্যাকে সমীকরণের সাহায্যে প্রকাশ করতে পারতেছো না? তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য। মোস্তফা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি গোলাম মোস্তফা। চলছে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর গণিত বইয়ের ভিডিও ক্লাস। তারই ধারাবাহিকতায় আজ আমি তোমাদের সামনে সপ্তম শ্রেণীর সরল সমীকরণ অধ্যায়ের 7.2 এর সমস্যাগুলি সমাধান করব। চলো শুরু করি। আমি 7.2 এর 1 থেকে 15 পর্যন্ত অঙ্কগুলোর সমাধান করব। তোমরা দেখতে থাকো। দেখো, এখানে প্রথম যে প্রশ্ন করেছে যে কোন নিচের সমস্যাগুলো থেকে সমীকরণ গঠন করো এবং তার সমাধান করো। 1 নম্বর প্রশ্নে রয়েছে, 1 নম্বরে রয়েছে যে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 25 হবে। অর্থাৎ কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 25 হবে। খেয়াল করো, প্রশ্ন করছে কোন সংখ্যার দ্বিগুণ। যেহেতু আমরা সংখ্যাটা জানি না, তাহলে আমরা ধরব যে দড়ি সংখ্যাটি x। প্রশ্ন মধ্যে x এর দ্বিগুণ কত? 2x। এর সাথে 5 যোগ করলে +5 সমান 25 হবে, সমান 25। দেখো, আমরা সমীকরণের যখন সমাধান করেছি আমরা জানি যে সমীকরণের এক পাশে যদি প্লাস থাকে অন্য পাশে গিয়ে মাইনাস হয়, তাহলে এই +5 হবে সেটা -5 হলো। বা 2x = 25 থেকে যদি তুমি 5 বাদ দাও তাহলে হয় 20, বা x এর সাথে 2 কোন অবস্থায় আছে তাহলে x = 22। এই 2 এই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে 10 দুগুণে 20, অর্থাৎ x = 10। অতএব নির্ণেয় সংখ্যাটি বা অজানা সংখ্যাটি হলো 10। 2 নাম্বার প্রশ্নে দেখো, 2 নাম্বার প্রশ্নে যাচ্ছি। কোন সংখ্যা থেকে 27 বিয়োগ করলে -21 হবে। চিন্তা করো, 27 বিয়োগ করলে কিন্তু -21 হবে। তো তাহলে জানি না, যেহেতু মনে করি সংখ্যাটি x। তো প্রশ্ন মতে কি বলেছে যে সংখ্যাটি থেকে বিয়োগ করতে বলছে 27, তাহলে x - 27 = -21, বা x = -21। এই 27 যদি ওই পাশে যায় তাহলে হয়ে গেল কি মাইনাস প্লাস হয়ে গেল, বা x = 27 থেকে যদি 21 বাদ দিই তাহলে থাকে 6। অতএব নির্ণেয় সংখ্যাটি কত? 6। আমরা এবার চলে যাব আমাদের 3 নাম্বার অঙ্কে। 3 নাম্বার অঙ্কে কি আছে? 3 নাম্বার অঙ্কে খেয়াল করো যে বলছে যে কোন সংখ্যার 1/3, কোন সংখ্যার 1/3, 1/3 মানে কি? ওই সংখ্যার 3/1 সংখ্যাটি 4 হবে। তো মনে করি সংখ্যাটি x। তো প্রশ্ন মতে 1/3, যদি 1/3 বলে উপরে 1 নিচে 3, অর্ধেক বলে উপরে 1 নিচে 2, যদি বলে 3/4 তাহলে উপরে 3 নিচে 4। মনে রাখতে হবে এই টাইপের যখন অংশের কথা বলবে প্রথম যেটা থাকবে সেটা হবে লব, পরে যেটা থাকবে সেটা হবে হর। এখানে বলছে সংখ্যাটির 1/3। তাহলে দেখো, x এর 1/3 মানে 1/3 = 4, বা x এর মানে গুণ বোঝায় =4। এইটা ওই পাশে গিয়া উপরে চলে গেল 3, নিচে আসলো 1, বা x = 3 × 4 = 12। অতএব নির্ণেয় সংখ্যাটি 12। দেখো, 12 এর 3 ভাগ করো 4, এগুলো 4। পরে 4 নাম্বার প্রশ্নে যাচ্ছি আমরা। 4 নম্বরে কি আছে যে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে, 4 নাম্বার, কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলের 5 গুণ সমান। কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলের 5 গুণ সমান 20 হবে। মনে করি সংখ্যাটি x। প্রশ্ন মতে বলছে সংখ্যাটি থেকে 5 বিয়োগ করলে, তাহলে x - 5 এবং বিয়োগফলের 5 গুণ, তাহলে * 5 = কত? 20। দেখো, বা
x মাইনাস 5 ইকুয়াল 20 ডিভাইডেড বাই 5 এইখানে গেল, বা x মাইনাস 5 ইকুয়াল 4 5 20 সমান 4, বা x ইকুয়াল 4 এই মাইনাস 5 বসে হয়ে গেল প্লাস 5, বা x ইকুয়াল 4 5 9। অতএব সংখ্যাটি 9। খেয়াল করো, আমরা যাচাই করি সংখ্যাটা ঠিক আছে কিনা। বলছে সংখ্যাটি থেকে 5 বিয়োগ করলে, তাহলে 9 মাইনাস 5 ইকুয়াল কত? 4। 4 এর 5 গুণ সমান কত? 20। তাহলে অঙ্কটা আমাদের ঠিক আছে। পরে আমরা 5 নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি। 5 নাম্বার প্রশ্ন। 5 নাম্বার প্রশ্নে কি আছে, যে কোন সংখ্যার অর্ধেক থেকে, তাহলে মনে করি সংখ্যাটি x। প্রশ্ন মতে তারপরে কি বলছে, কোন সংখ্যার অর্ধেক থেকে, অর্ধেক মানে কি x/2 এর বিয়োগ করলে 1/3 বিয়োগ করলে বিয়োগ x/3 1/3 সমান বিয়োগফল হলো 6, বা 2 আর 3 লসাগু হলো 6, 2 দ্বারা 6 কে ভাগ করলে 3, উপর আছে x গুণ করলে 3x মাইনাস 3 গুণে 6 2x ইকুয়াল 6, বা 3x থেকে 2x গেলে কত থাকে, x/6 ইকুয়াল 6, বা x ইকুয়াল এই 6 এখানে ভাগ আছে উপরে গিয়ে কি হবে, গুণ হবে, বা x ইকুয়াল 6 6 36। অতএব নির্ণয় সংখ্যাটি 36। 6 নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি। আমি অঙ্কগুলো একটু তাড়াহুড়া করতেছি কারণ অঙ্কগুলো একদম সহজ, তোমরা অলরেডি সবাই পারো। 6 নাম্বার প্রশ্নে বলছে যে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি 63 হলে সংখ্যা 3টি বের করো। এখানে দেখো ক্রমিক স্বাভাবিক সংখ্যা কোনগুলা, যে দেখো আমরা যদি বলি যে ক্রমিক স্বাভাবিক সংখ্যা কোনগুলি, দেখো ক্রমিক স্বাভাবিক সংখ্যা, আমি একটু ব্যাখ্যায় যাচ্ছি। ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলো 1 2 3 4 5। দেখো 1 এর পরে 2 কিভাবে আসে, 1 থেকে 1 বিয়োগ করে 2 হয় 1 1 1। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে একটা সংখ্যার সাথে 1 এর সাথে যদি পরে তুমি 1 যোগ করো তাহলে কিন্তু 2 আসতেছে, তারপরে 2 যোগ 1 সমান সমান 3 আসতেছে, তারপরে 3 যোগ 1 সমান সমান 4 আসতেছে। তার মানে ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলি 1 করে বৃদ্ধি পায়, এবং একটা সংখ্যা যদি ধরো তাহলে তারপরের সংখ্যাটা 1 যোগ করে বাড়বে। ধরো যদি 20 বলি তাহলে 20 এর পরবর্তী সংখ্যা কত, 20 যোগ 1 সমান কত, 21। তাহলে 21 এর পরবর্তী কত, 21 যোগ 1 সমান সমান 22। এভাবে কিন্তু আমাদের ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো প্যাটার্ন তৈরি। এখানে বলছে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা 63, যেহেতু জানি না তাহলে মনে করি প্রথম সংখ্যা x, তাহলে দ্বিতীয় সংখ্যা কি হবে, x প্লাস 1, ওই যে ক্রমিক সংখ্যা 1 করে বাড়ে। আর তৃতীয় সংখ্যা কি, তৃতীয় সংখ্যা হবে x প্লাস 1 প্লাস 1 বা x প্লাস 2। তাহলে প্রশ্ন মতে এই তিনটা সংখ্যার যোগফল কত, 63। তাহলে x প্লাস 1 প্লাস x প্লাস 2 ইকুয়াল 63, বা যোগ করে x তাহলে কি হয় 3x প্লাস 1 এবং 2 যোগ করলে 3 সমান 63, বা 3x ইকুয়াল, দেখো এই প্লাস 3 বসে গিয়ে মাইনাস 3 হয়ে যাবে, 63 মাইনাস 3, বা 3x ইকুয়াল 63 থেকে 3 যদি বাদ দিই তাহলে থাকে 60, বা x এর সাথে 3 কি অবস্থা আছে, কোন অবস্থায় আছে, যদি ওই পাশে পাঠাই দেই তাহলে 60 ডিভাইডেড বাই 3 3 20 60, বা x ইকুয়াল 20। অতএব প্রথম সংখ্যা 20, দ্বিতীয় সংখ্যা 20 যোগ 1 সমান 21, তৃতীয় সংখ্যা 21 যোগ 1 সমান 22, অথবা 20 যোগ 2 22, এটা হবে। তার নির্ণয় সংখ্যা 3টি 20 21 এবং 22। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আমি পরের অঙ্কটা চলে যাচ্ছি। পরের অঙ্ক হলো আমাদের 7 নাম্বার অঙ্ক। 7 নাম্বার অঙ্কে কি আছে প্রশ্নটা খেয়াল করো, যে দুটি সংখ্যার যোগফল 55 বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান, সংখ্যা দুটি নির্ণয় করো। এখানে তোমাদের একটা কথা বলে রাখি, যদি দুটি সংখ্যার যোগফল থাকে আমরা একটা সংখ্যা অজানা রাশি ধরবো, পরের সংখ্যাটা পাবো, অর্থাৎ দ্বিতীয় সংখ্যাটা পাবো ওই যে সংখ্যাটা দেওয়া থাকবে যোগফল তার থেকে মাইনাস করে। যদি বিয়োগফল অন্তর বা পার্থক্য থাকে তাহলে আমরা যোগ করে পাবো, যদি গুণফল থাকে তাহলে ভাগ করে পাবো, ভাগফল থাকলে আমরা গুণ করে পাবো।
ঠিক আছে, এটা যেহেতু যোগফল আছে তাহলে আমরা ধরবো, মনে করি প্রথম সংখ্যা না বড় সংখ্যা ছোট সংখ্যা ধরলে মনে হয় ভালো হয়। মনে করি বড় সংখ্যা সমান x, তাহলে ছোট সংখ্যাটি কি হবে 55 মাইনাস x। তাহলে প্রশ্ন মতে খেয়াল করো কি বলছে, শর্তটা খেয়াল করো, বড় সংখ্যাটির 5 গুণ, তাহলে বড় সংখ্যা কত 5, তাহলে 5x, বড় সংখ্যা x, x এর 5 গুণ 5x, ছোট সংখ্যাটির 6 গুণ সমান, তাহলে 6 ইনটু ছোট সংখ্যা কত 55 মাইনাস x, বা 5x ইকুয়াল, গুণ করো 5 6 30 0 3 5 6 30 8 33 বিয়োগ 6x, বা 5x ইকুয়াল 330 মাইনাস 6x, বা 5x এই মাইনাস 6 এর পাশে নিয়ে আসলে হবে প্লাস 6x সমান 330, বা 5x 6x মানে 11x সমান 330, বা x ইকুয়াল 330 ডিভাইডেড বাই, এখানে 11 সাথে x গুণ অবস্থায় সবশেষে গিয়ে ভাগ হবে, তাহলে 3 11 33, তাহলে কত হলো 30 30, বা x সমান কত 30। অতএব বড় সংখ্যাটি 30 এবং ছোট সংখ্যাটি 55 মাইনাস 30 সমান 25। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আবারও বলতেছি, তোমরা শর্তটা কি করবা, বড় সংখ্যাকে যদি তুমি ছোট সংখ্যাকে এক যদি ধরতা তারপরও কোনো সমস্যা ছিল না। আমি ধরছি বড় সংখ্যা x এবং ছোট সংখ্যাটি 55 মাইনাস x। কেন মাইনাস করছি বলছি আমি, যে যদি যোগফল দেওয়া থাকে তাহলে আমরা অপরটা পাবো কি করে, বিয়োগ করে। তাহলে 55, দেখো 55 ছিল দুটি সংখ্যার যোগফল, এর মধ্যে একটা সংখ্যা যেহেতু আমরা x ধরে ফেলেছি, তার অপরটা কি ওই 55 থেকে x বাদ দিতে হবে। পরে বলছে বড় সংখ্যা x, x এর 5 গুণ, এই যে 5 ইনটু x সমান ছোট সংখ্যা 55 মাইনাস x, তাহলে 6 ইনটু 55 মাইনাস x। তারপর আমাদের জাস্ট করো ক্যালকুলেশন, 5x ইকুয়াল 6 দ্বারা যদি 55 কে গুণ করি 330 হয়, এবং 6 দ্বারা দেখো এই যে গুণ কিন্তু আলাদাভাবে করতে হয়। হ্যাঁ, তোমরা জানো যে ভিন্ন ভিন্ন পদ থাকলে আলাদাভাবে গুণ করতে হয়। 6x, তাহলে 6x আমরা এই পাশে নিয়ে আসলে কি হয় 5x 6x। এখানে একটা লাইন হয়তো আমি এটা না লিখলেও হয়তো ইকুয়াল 33। তো 5x 6x যোগ করে কত হয় 11x, 11x ইকুয়াল 33। তাও x 11 এর সাথে এক গুণ অবস্থায় আছে, তাহলে x যদি আমি x কে বাম পাশে রাখি, সাধারণত চলকটা বাম পাশে রাখতে এবং অপর উপর যে সংখ্যা আছে সেটাকে ডান পাশে নিতে হয়। তাহলে 11 সাথে এক গুণ অবস্থায় আছে, তাহলে কি হবে সেটা ভাগ হবে, ভাগ করলে কি হয় 330 কে 11 দ্বারা ভাগ করি, 3 11 33, 0 জন একটা 0 অর্থাৎ 30, তাহলে x সমান 30। অর্থাৎ আমরা বড় সংখ্যা পেলাম কত 30 এবং ছোট সংখ্যা 55 মাইনাস x সমান কত 25। নেক্সট আমরা 8 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। 8 নম্বর প্রশ্ন কি আছে দেখো, 8 নম্বর প্রশ্ন, গীতা, রীতা ও মিতার একত্রে 180 টাকা আছে, রীতার চেয়ে গীতার 6 টাকা কম ও মিতার 12 টাকা বেশি আছে, কার কত টাকা আছে? এই টাইপের সম্পর্কযুক্ত যে সকল অঙ্ক আছে সেই অঙ্কগুলোকে তোমরা কি করবা, প্রথমে কার উপর কে ডিপেন্ড করছে এটা আগে বুঝতে হবে তোমাকে। এই বিষয়টা যদি তুমি ক্লিয়ার থাকো তাহলে অঙ্ক কোনো বিষয় না। খেয়াল করো, বলছে রীতার চেয়ে গীতার 6 টাকা কম এবং মিতার 12 টাকা বেশি। রীতার চেয়ে গীতার কম, তাহলে রীতার চেয়ে, যদি রীতারে ধরি তাহলে গীতা পাবো, ধরি রীতার আছে x টাকা, রীতার আছে x টাকা, গীতার 6 টাকা কম, তাহলে গীতার আছে কত, গীতার আছে x মাইনাস 6, যেহেতু কম বলছে এত টাকা, এবং মিতার 12 টাকা বেশি, তাহলে মিতার আছে x প্লাস 12 এত টাকা। দেখো এখানে যে সমস্যাটা হয় যে রীতার সাথে যে মিতার সম্পর্ক, এটা কিন্তু বুঝতে আমরা অনেকেই ভুল করে থাকি। এই বিষয়টা তোমাদের খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। তাহলে প্রশ্ন মতে x প্লাস x মাইনাস 6 প্লাস x প্লাস 12 ইকুয়াল 180, এটা রয়েছে রীতার চেয়ে গীতার 6 টাকা কম ও মিতার 12 টাকা বেশি, কার কত টাকা আছে? দেখো এবার আমরা কি করব, x x x 3টা x আছে, তাহলে 3টা x যোগ করলে কি হয় 3x। এখানে দেখো 12 আর 6, অর্থাৎ এখানে দেখো 12 এখানে মাইনাস 6, তাহলে কি হবে প্লাস 6 ইকুয়াল 180, বা 3x ইকুয়াল 180, এখানে প্লাস 6 আসলো, বেশি কি হবে মাইনাস হয়ে গেল, বা 3x ইকুয়াল এত
থেকে বাদ দিলে 174 বা x ইকুয়াল কোন অবস্থায় আছে অবশ্যই ভাগ করে দেব আমরা 174 ডিভাইডেড বাই 3 3 5 15 3 8 24 58 বা x ইকুয়াল 58 অতএব রিতার আছে কত 58 টাকা গীতার আছে এর চেয়ে কম 6 টাকা তাহলে 58 মাইনাস 6 সমান 52 টাকা এবং মিতার আছে 58 প্লাস 12 সমান 8.5 70 এত টাকা। ঠিক আছে, এই ছিল আমাদের এই প্রশ্নটার সমাধান। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো। আমি পরের প্রশ্ন অর্থাৎ 9 নম্বরে চলে যাচ্ছি। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং আমার ফেসবুক আইডিটা ফলো করতে কখনো ভুলে যেও না বাচ্চারা। 9 নাম্বার, একটি খাতা ও একটি কলমের মোট দাম 75 টাকা। এই অঙ্কটা কিন্তু অনেকে ভুল করে থাকে সম্পর্ক ধরার ক্ষেত্রে। একটি খাতা একটি কলমের মোট দাম 75, আমি বলছি মোট দাম, তাহলে একটা তো আরেকটা পাওয়া যাবো। তারপর আমরা শর্ত বিবেচনা করি। তাহলে মনে করি প্রথমে বলছে যে একটি খাতা একটি কলমের দাম। মনে করি একটি খাতার দাম x টাকা, একটি কলমের দাম 75 মাইনাস x এত টাকা। এখন প্রশ্ন মতে এই জায়গায় তুমি একটু ভালোভাবে খেয়াল করো, আমরা সম্পর্কটা একটু পড়তেছি। কি বলছে যে খাতার দাম যদি 5 টাকা কমাই দেই, দেখি খাতার দাম, তাহলে x মাইনাস 5। তারপরে কি বলছে এবং কলমের দাম যদি 2 টাকা বেশি হয়, কলমের দাম 2 টাকা বেশি সমান কলম কত 75 মাইনাস x, তাহলে প্লাস 2 টাকা বেশি, তারপরে প্লাস। এটা যখন হয়েছে খাতার দাম কলমের দামের দ্বিগুণ, খাতার দাম এই খাতার দাম কলমের দামের দ্বিগুণ, কলমের দাম কোনটা এইটা হইলো বাড়ার পরে এই দ্বিগুণ, তাহলে 2 ইনটু, তাহলে দ্বিগুণ বলছে। বা x মাইনাস 5 ইকুয়াল 5.7 7 গুণ 14 15 150 বিয়োগ 2x প্লাস 2 দুগুণে 4 বা x এখানে দেখো 2x আছে, হ্যাঁ, তাহলে এই পাশে নিয়ে আসি, তাহলে প্লাস 2x হয়ে গেল। 150 যোগ 4 কত হয় 154। এই মাইনাস 5 যদি আমরা বেশি নিয়ে যাই তাহলে হয়ে গেল প্লাস 5 বা এই x আর 2x যোগ করলে হচ্ছে 3x ইকুয়াল 159 বা x ইকুয়াল 159 ডিভাইডেড বাই 3 3 5 15 3 3 9 53 টাকা বা x সমান কত 53। x কি ধরছিলাম খাতার দাম, অতএব খাতার দাম 53 টাকা এবং কলমের দাম 75 মাইনাস 53 সমান 22 টাকা। তার মানে আমরা কি পাইলাম যে খাতার দাম 53 টাকা এবং কলমের দাম 22 টাকা। ঠিক আছে, আমরা এবার চলে যাচ্ছি 10 নম্বর অঙ্কে। 10 নম্বর অঙ্কে কি বলছে খেয়াল করো। 10 নম্বর যে একজন ফল বিক্রেতার মোট ফলের হাফ অংশ আপেল, 1/3 অংশ কমলা লেবু এবং 40টি আম আছে। দেখো যে সকল ফল আছে ফলের মধ্যে ওই ফলগুলোর অর্ধেক হলো আপেল এবং 3/1 হলো কমলা লেবু এবং 40টা হলো আম। তাহলে মোট কতগুলি ফল আছে? যেহেতু মোট ফলের কথা বলছে আমরা ধরে নেব যে মোট ফল আছে xটি, মোট ফল আছে xটি। তাহলে বলছে যে আপেল এত অংশ আপেল, তাহলে আপেল আছে কয়টি? আপেল আছে, খেয়াল করো, x এর হাফ 1/2 সমান x/2টি আপেল আছে। তারপরে কমলা লেবু আছে x এর 1/3, এতটি সমান x/3টি এবং আম আছে 4টি অর্থাৎ 40টি।
তাহলে প্রশ্ন মতে দেখো আমার মোট ফল কত x, তাহলে x সমান কি এই সবগুলো হবে না, এই সবগুলো হবে না, x সমান তাহলে মোট ফল, তাহলে আমি তিনটা ফল আছে তিনটা ফল যোগ করে দেই তাহলে তো পাওয়া যাবে। তাহলে দেখো x ইকুয়াল x/2 প্লাস x/3 প্লাস 40। x যুক্ত পদগুলো সব আমরা এক পাশে নিয়ে আসবো বাম পাশে। তাহলে x এখানে প্লাস ছিল এই পাশে নিয়ে এনে মাইনাস হলো, x - 2 প্লাস ছিল এই পাশে নিয়ে এনে মাইনাস, x - 3 ইকুয়াল 40। বা লসাগু 2 এর 3 লসাগু কত 6, তাহলে x গুণ করো 6x মাইনাস 2 দিয়ে 6 এর 3, তাহলে 3x মাইনাস 3 6 2x ইকুয়াল 40। বা 6x 3x 2x হলো 5x, 6x প্লাস 5x মাইনাস যদি মাইনাস করি তাহলে থাকে x, তাহলে x/6 ইকুয়াল 40। বা x ইকুয়াল এখানে ভাগ আছে ওই পাশে গুণ হয়ে যাবে 40 * 6 বা x ইকুয়াল 240। অতএব মোট ফল আছে 240টি। আশা করি বুঝতে পেরেছো। পরে আমি 11 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 11 নম্বর খেয়াল করো, প্রশ্ন করছে যে পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 6 গুণ, মানে পিতার বর্তমান বয়স পুত্রের 6 গুণ, পুত্রের যা তার 6 গুণ। যদি আরে পুত্র যদি 2 হয় তাহলে পিতার কত 6 গুণে 12, যদি 10 হয় তাহলে 1460, এরকম আর কি সম্পর্কটা। তারপর বলছে 5 বছর পর তাদের বয়স সমষ্টি হবে 45 বছর। তাহলে বর্তমান বয়স দিয়ে আমাদের সম্পর্কটা দেওয়া আছে। তাহলে মনে করি পুত্রের বয়স 1 বছর, পিতার বয়স তাহলে 6x বছর, কেন 6 গুণ। তাহলে এখানে বলছে যে 5 বছর পর তাদের বয়সের সমষ্টি। আচ্ছা, তাহলে 5 বছর পর এদের বয়স কত হবে আমি এটা খেয়াল করো। 5 বছর পর পুত্রের বয়স কত। আচ্ছা, পরে হলে যোগ হয়, আগে হলে বিয়োগ হয়। তাহলে পুত্রের বয়স x + 5 বছর আর পিতার বয়স 6x + 5 বছর। এখন এই যে 5 বছর পর এই দুইটার যোগফল কত, এটা দেওয়া আছে। এই যোগফল কত আছে, যোগফল আছে 45। তাহলে প্রশ্ন মতে x + 5 + 6x + 5 ইকুয়াল 45। বা এই x আর 6 এর যোগ করলে হলো 7x আর 5 যোগ করলে 10 ইকুয়াল 45। বা 7x ইকুয়াল 45, এই প্লাস 10 যদি বসে যায় হয়ে যায় কি -10। বা x ইকুয়াল 45 থেকে যদি 10 বাদ দেই তাহলে 35, একসাথে দুটো করে ফেলছি, একসাথে 7 গুণ আছে তাহলে ভাগ 5 × 7 = 35। বা x ইকুয়াল 5 বছর। প্রশ্ন করছে কি, প্রশ্ন করছে যে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত। অতএব পুত্রের বর্তমান বয়স তোমরা এখানে খেয়াল করবা, পুত্রের বর্তমান বয়স এখানে ধরবা আর পিতারও বর্তমান ধরবা, এটা ভালো হয় একটু, তাতে তোমার কনফিউশন থাকে না, তা না হলে তুমি কনফিউশনে পড়তে পারো। তাহলে পুত্রের বর্তমান বয়স x = 5, তাহলে ডাইরেক্ট লিখে দিচ্ছি আমরা 5 বছর। আর পুত্রের বর্তমান বয়স কত 6 গুণ, তাহলে 5 এর 6 গুণ 6 × 5 বছর সমান 5 × 6 = 30 বছর। এই ছিল আমাদের 11 নম্বর প্রশ্নের সমাধান। এবার আমরা 12 নম্বরে চলে যাচ্ছি। 12 নম্বর প্রশ্ন বলছে লেজা ও শিখার বয়সের অনুপাত। 2:3। তাদের দুইজনের বয়সের সমষ্টি 30 বছর হলে কার বয়স কত। দেখো 12 নাম্বার, তোমাদের একটা কথা বলে রাখি, মনে রাখবা, যদি অনুপাত থাকে কখনো অনুপাতের সাথে সর্বদা চলক ধরবা। যে কোনো অনুপাত যদি থাকে
অনুপাতের সাথে কি ধরবো আমরা, একটা চলক ধরবো, তাহলে আমাদের অঙ্ক ইজি হয়ে যাবে। এখানে কি বলছে, লিজা ও শিখার বয়সের অনুপাত। এখানে দেখো আছে লিজা ও শিখার বয়সের অনুপাত সমান 2:3। দড়ি লিজার বয়স 2x বছর। এই যে 2 আছে এর সাথে আমরা একটা চলক ধরবো। আবার শিখার বয়স 3 আছে, তাহলে 3 এর সাথে একটা চলক ধরো 3x বছর। আর একটা কথা বলে রাখি, চলক ধরবো মানে দুইটা কিন্তু একই চলক ধরতে হবে। তুমি যদি প্রথমটাতে এক চলক ধরো আবার অন্যটাতে যদি ভিন্ন চলক ধরো তাহলে কিন্তু হবে না। 2x + 3x। আবার এদের দুজনের বয়সের সমষ্টি কত আছে, 30। তাহলে এই দুইটার যোগফল 30। তাহলে প্রশ্ন মতে 2x + 3x = 30, বা 2x আর 3x হলো 5x = 30, বা x = 30 / 5, 5 6 30, বা x = 6। এই যে দেখো এখানে 2x ধরছো আর 3x ধরছো, এবার এখানে বসাই দাও। অতএব লিজার কত, 2 × 6 বছর সমান 6 × 2 = 12 বছর। শিখার বয়স 3 × 6 বছর সমান 3 × 6 = 18 বছর। এবার 13 নম্বর অঙ্কটা খেয়াল করো। একটি ক্রিকেট খেলায় ইমন ও সুমনের মোট রান সংখ্যা হলো 58। ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যার দ্বিগুণের চেয়ে 5 রান কম। তাহলে ওই খেলায় ইমনের রান সংখ্যা কত? প্রশ্ন খেয়াল করো। এখানে ইমন ও সুমনের মোট রান সংখ্যা বলছে 58। ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যার দ্বিগুণের চেয়ে 5 রান কম। ওই খেলায় ইমনের রান সংখ্যা কত? দেখো প্রথম যদি ইমন ও সুমনের মোট রান, এখানে যদি আমরা একটা যদি যোগ আছে যেহেতু মোট আছে, একটা দল আর একটা পাবো। তো এটার চেয়ে যদি ইমনের রান সংখ্যা তুমি ধরো বা সুমনের রান সংখ্যা ধরো তাহলে কিন্তু ইজি করতে পারবা। কিভাবে? ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যার দ্বিগুণের চেয়ে 5 রান কম। তাহলে সুমনের রান সংখ্যার উপর ইমনের রান সংখ্যা ডিপেন্ড করতেছে। তাহলে আমরা প্রথম ধরবো সুমনের রান সংখ্যা। 13 নম্বর, দড়ি সুমনের রান সংখ্যা হলো x। তাহলে ইমনের রান সংখ্যা কত? ইমনের রান সংখ্যা এর দ্বিগুণের চেয়ে তাহলে 2x কম। কত? 5। 2x - 5। তাহলে 2x দ্বিগুণের চেয়ে 5 রান কম, 2x - 5। এখন এই দুই জনের মোট কত? 58 রান। তাহলে প্রশ্ন মতে x + 2x - 5 = 58, বা x আর 2 যোগ করলে হচ্ছে 3x = 58। এই -5 বসে নিয়ে গেলাম, হয়ে গেল +5, বা 3x = 8 5 13 3 হাতের 6, বা x = 63 / 3। 3 × 2 = 6, 2 × 2, বা x = 21। এখানে আমাদের প্রশ্ন করছিল ইমনের রান সংখ্যা, তাহলে এখানে তুমি x এর মানটা বসায় দাও। সুতরাং ইমনের রান সংখ্যা 2 × 21 - 5। তাহলে 21 × 2 = 42 - 5, বের থেকে 5 গেলে কত? 37। ইমনের রান সংখ্যা এত। এটাই অ্যান্সার। 14, একটু কঠিন অঙ্ক মনে হয় অনেকের কাছে। 14 নাম্বার, খেয়াল করো প্রশ্নটা। একটি ট্রেন ঘন্টায় 30 কিলোমিটার বেগে চলে। 30 কিলোমিটার বেগে, বেগ তো বুঝো, প্রতি ঘন্টায় অতিক্রান্ত দূরত্ব, তার মানে 1 ঘন্টায় সে 30 কিলোমিটার গেছে। এটা কি করছে? কমলাপুর থেকে নারায়ণগঞ্জ স্টেশনে পৌঁছেছে। ট্রেনটির বেগ যদি ঘন্টায় 25 কিলোমিটার হয় তাহলে 10 মিনিট সময় বেশি লাগতো। কারণ 25 কিলোমিটার মানে আরেকটু স্লো যদি যাইতো তাহলে 10 মিনিট বেশি লাগতো। তাহলে দুই স্টেশনের মধ্যে দূরত্ব কত? তাহলে আমরা ধরি
যে দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব সমান x কিলোমিটার। দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব হলো x কিলোমিটার। এন্ড প্রথম ক্ষেত্রে যে নারায়ণগঞ্জ থেকে কমলাপুর থেকে নারায়ণগঞ্জ যাওয়ার ক্ষেত্রে তাহলে 30 কিলোমিটার বেগে যায়। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি, বলছি বেগ মানে কি প্রতি ঘন্টা অতিক্রান্ত দূরত্ব। এখানে সাইড নিতে লিখতে পারো যে বেগ মানে 1 ঘন্টা অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা লিখতেছি না, তাহলে আমরা বলতে পারি যে 30 কিলোমিটার যায় 1 ঘন্টায়। তাহলে 1 কিলোমিটার যায় কত? 1/30 ঘন্টায়। আবার দ্বিতীয় ক্ষেত্রে 25 কিলোমিটার বেগের ক্ষেত্রে, আচ্ছা এখানে একবারে শেষ করে দিই, এটা 1 কিলোমিটার যায় x/30 ঘন্টায়। আবার 20 কিলোমিটারের ক্ষেত্রে, তাহলে 20 কিলোমিটার না 25 কিলোমিটার, কি আছে প্রশ্নে? 25 কিলোমিটার, তাহলে 25 কিলোমিটার যায় 1 ঘন্টায়। তাহলে 1 কিলোমিটার যায় 1/25 ঘন্টায়, অতএব x কিলোমিটার যায় x/25 ঘন্টায়। এটা দেখো যাওয়ার ক্ষেত্রে লাগছে x/30, যখন 30 কিলোমিটার বেগে গেছে, আর 25 কিলোমিটার বেগে গেছে 1/25, এতটা সময় লাগছে। এখন এখানে দেখো, এখানে একটা বিষয় তুমি খেয়াল করো যে এই জায়গায় কিন্তু আমাদের এখানে ঘন্টায় আছে যে 1 কিলোমিটার যদি দূরত্ব আমরা ধরছি, এই দূরত্বটা 1 কিলোমিটার, তাহলে এই 1 কিলোমিটার যেতে সময় লাগছে তার 1/30, এটা এবং কিসে আছে? কোন এককে? ঘন্টায়। কিন্তু এতে করে সময় 10 মিনিট বেশি লাগছে। তাহলে 10 মিনিটকে আমরা এখানে ঘন্টা বানাবো, যে 10 মিনিট সমান 10/60 ঘন্টা। 10 কে 10, 6 কে 6, 1/6 ঘন্টা। তাহলে প্রশ্ন মতে x/25 মাইনাস x/30 সমান, সময়টা বেশি লাগছে কিন্তু, ঠিক আছে? x/25 কিলোমিটার যদি ঘন্টায় যায়, এটা থেকে কি এটার চেয়ে যদি এটা খেয়াল করো, এখানে 30 কিলোমিটার বেগে গেছে, সময় লাগছে 30 এর x বড় না 25 এর x বড়? 25 x এটা বড়, হ্যাঁ? তাহলে বেশি টাইম, x/25 মানে 30 সমান 1/6 এত ঘন্টা, বা 25 30 লসাগু হলো 150, 6 25 100, তাহলে 6x মাইনাস 30, 5 30 150, তাহলে 5x সমান 1/6। 6x মাইনাস 5x, x/150 ইকুয়াল 1/6, আর আরে গুণ করো, তাহলে 6x ইকুয়াল 150 বা x ইকুয়াল 150 ডিভাইডেড বাই 6, 6 দুগুণে 12, 5 6 30, 25, বা x ইকুয়াল কত? 25। অতএব দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব, দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব 25 কিলোমিটার। 25 কিলোমিটার, ঠিক আছে? বুঝছো? আমরা এবার শেষ হবে চলে যাচ্ছি 15 নাম্বার। কি অবস্থা, কেমন লাগতেছে তোমাদের? যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। ফেসবুক আইডিটা, ফেসবুকে যখন আমি এটা আপলোড করবো তখন ফেসবুকে ফলো করে রাখবা, হ্যাঁ? 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন আছে কি, একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। জমির দৈর্ঘ্যটা হলো প্রস্থের 3 গুণ, যতটুকু প্রস্থ তার 3 গুণ হলো দৈর্ঘ্য, এবং জমিটির পরিসীমা 40 মিটার। পরিসীমা কিন্তু দেওয়া আছে, খেয়াল করতে হবে তোমাদের। দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। প্রথমে আমরা দৈর্ঘ্য প্রস্থ বাই করি। মনে করি জমিটির প্রস্থ x মিটার। প্রস্থ x মিটার, তাহলে জমিটির দৈর্ঘ্য কত? জমিটির দৈর্ঘ্য তাহলে 3 গুণ 3x মিটার, তাই না? 3 গুণ বলছে না? হ্যাঁ, দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে পরিসীমা কি বলো তো? আয়তাকার জমি, তাহলে আয়তাকার ক্ষেত্রের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য
যোগ প্রস্থ। তাহলে প্রশ্ন মতে 2 ইন্টু দৈর্ঘ্য 3x প্লাস x সমান পরিসীমাটা কত আছে 40 মিটার। 40 মিটার 40 মিটার 2 গুণন 3x আর x হলো 4x ইকুয়াল 40 বা 4 দুগুণে 8x ইকুয়াল 40 বা x ইকুয়াল 40 ডিভাইডেড বাই 8 5 8 40 বা x ইকুয়াল 5। অতএব জ্যামিতির কি বের করতে বলছে প্রস্থ নির্ণয় করতে দৈর্ঘ্য প্রস্থ। তাহলে অতএব প্রস্থ 5 মিটার এবং দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে 3 গুণন 5 সমান 3 5 15 মিটার। তাহলে এই ছিল আমাদের অনুশীলনী 7.2 এর সম্পূর্ণ 1 থেকে 15 নম্বর প্রশ্নগুলির সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে মেসেজ করো বা এখানে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাও। এবং যদি তোমাদের কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে যে স্যার এই অধ্যায়ের উপর একটা ক্লাস নেন, তাহলে আমি সেটাও চেষ্টা করব। তো সবাই ভালো থাকো। ও সবশেষে কিন্তু আরেকটা কথা বলে রাখি, বরাবরই যে কথা বলি, আমার ইউটিউব চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক আইডিটা ফলো করে দিও। ঠিক আছে, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।